আমরা প্রতিদিন যে খাবার খাই তার প্লেটে আসার পেছনের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর জটিলও বটে। আজকের এই আলোচনাতে আমরা কৃষির সেই গোপন রেসিপিটাই একদম সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্লেটে যে খাবারটা থাকে তার আসল রেসিপিটা কি সেটা কি কখনো ভাবা হয়েছে? আমি কিন্তু শুধু রান্নার কথা বলছি না, বলছি একদম শুরু থেকে, মানে সেই জমি থেকে আমাদের প্লেট পর্যন্ত পৌঁছানোর পুরো গল্পটার কথা। তো চলুন কৃষির সেই রেসিপিটাকেই একটু ভেঙে দেখা যাক, ঠিক কোন কোন ভৌগোলিক উপাদান একসাথে মিশে আমাদের জন্য এই খাবার তৈরি করে। সবার আগে কৃষি বা অ্যাগ্রিকালচার জিনিসটা ঠিক কি তা জেনে নেওয়া যাক। শব্দটা এসেছে ল্যাটিন অ্যাগ্রোস থেকে, যার মানে হলো ভূমি, আর কালচুরা মানে হলো চাষাবাদ। সোজা কথায় ফসল ফলানোর জন্য জমি চাষের যে বিজ্ঞান, শিল্প আর ব্যবসা, এই সব কিছু মিলেই হলো কৃষি। প্রাকৃতিক উপাদানগুলো হলো একদম বেসিক, বলা যায় ফাউন্ডেশন। যেমন ধরুন জলবায়ু, মানে সঠিক তাপমাত্রা, বৃষ্টিপাত আর আর্দ্রতা। এরপর আসে জমির ঢাল বা ভূপ্রকৃতি, মাটির গুণাগুণ কেমন, আর অবশ্যই জলের উৎস মানে নদ নদী। এগুলো ছাড়া কৃষিকাজ শুরুই করা যায় না। কিন্তু শুধু প্রকৃতি থাকলেই তো আর হবে না, তাই না? টাকা পয়সার ব্যাপারটাও তো আছে। অর্থনৈতিক উপকরণগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ। যেমন বিনিয়োগের জন্য মূলধন লাগবে, কাজ করার জন্য শ্রমিক লাগবে, ফসলটা বেচার জন্য একটা বাজার লাগবে, আর সেই বাজারে ফসল পৌঁছে দেওয়ার জন্য ভালো একটা পরিবহন ব্যবস্থাও তো দরকার। আর সব শেষে আসে মানবিক বা সাংস্কৃতিক দিকগুলো। একটা এলাকার জনসংখ্যার চাপ কেমন, সেখানে বিজ্ঞান আর প্রযুক্তি কতটা ব্যবহার হচ্ছে, সরকারের পলিসি কি, এমনকি সেখানকার মানুষের খাদ্যাভ্যাস কেমন, এই সব কিছুই কৃষিকে গভীরভাবে প্রভাবিত করে। তো তত্ত্ব তো অনেক হলো, এবার এই রেসিপিটা বাস্তবে কেমন কাজ করে সেটা একটু দেখা যাক। আমাদের প্রথম উদাহরণ হলো ধান, যা কিনা বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের প্রধান খাবার। ধান চাষের প্রাকৃতিক রেসিপিটা ঠিক কী রকম? এর জন্য একটা আদর্শ পরিবেশ হলো যেখানে তাপমাত্রা থাকবে 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রচুর বৃষ্টি হবে, বছরে প্রায় 100 থেকে 200 সেন্টিমিটার, আর মাটি হবে উর্বর পলিমাটি। সেই সাথে নদীর কাছাকাছি সমতল ভূমি হলে তো কথাই নেই। ধান চাষ কিন্তু বেশ শ্রমনির্ভর একটা কাজ। চারা রোপণ করা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত প্রচুর দক্ষ শ্রমিকের দরকার হয়। তার সাথে বীজ, সার, কীটনাশকের জন্য বেশ ভালো পরিমাণ মূলধনও লাগে। আর সরকারি সাহায্য আর দেশবিদেশে ভালো বাজার থাকলে উৎপাদন আরও বেড়ে যায়। তো এই সব শর্ত যখন এক জায়গায় মেলে তখন কি হয়? ঠিক এই কারণেই বিশ্বের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশগুলোর তালিকায় একদম ওপরে আছে চীন, ভারত আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। কারণটা খুব সহজ, ধান চাষের জন্য যে প্রাকৃতিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক পরিবেশ দরকার তার সবগুলোই এই দেশগুলোতে একেবারে ঠিকঠাকভাবে মিলে গেছে। ধানের রেসিপি তো জানা গেল, কিন্তু সব ফসলের রেসিপি তো আর একরকম নয়। চলুন এবার গমের গল্পটা একটু শুনি, আর দেখি এর উপাদানগুলো ঠিক কতটা আলাদা। গমের গল্পটা কিন্তু ধানের থেকে একটু অন্যরকম। এর জন্য তাপমাত্রা লাগে কিছুটা কম, ধরুন 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতও ধানের অর্ধেক, মানে বছরে 50 থেকে 100 সেন্টিমিটার হলেই চলে। আর এর জন্য এমন মাটি দরকার যেখান থেকে পানি সহজে সরে যেতে পারে, যেমন দোআঁশ মাটি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো গম চাষে মানুষের চেয়ে যন্ত্রের ভূমিকা অনেক বেশি। এখানে ট্রাক্টর, হারভেস্টারের মতো আধুনিক সব যন্ত্র ব্যবহার হয়। তাই যেখানে জনসংখ্যা কম সেখানেও বিশাল এলাকা জুড়ে গম চাষ করা সম্ভব। তবে হ্যাঁ, এর জন্য প্রযুক্তি আর যন্ত্রপাতিতে প্রচুর বিনিয়োগ করতে হয়। আর এই কারণেই শীর্ষ গম উৎপাদনকারী দেশগুলোর তালিকায়ও কিছুটা বদল দেখা যায়। চীন আর ভারত দুটো তালিকাতেই আছে, কিন্তু এখানে ইন্দোনেশিয়ার জায়গায় চলে এসছে রাশিয়া। এটাই প্রমাণ করে যে ভৌগোলিক চাহিদাটা আসলেই ভিন্ন। আমরা দুটো প্রধান ফসলের রেসিপি তো দেখলাম, কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে কৃষকদের কিন্তু অনেক বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হল অবশ্যই জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগ। এর সাথে যোগ হয় অর্থনৈতিক সমস্যা, যেমন মূলধনের অভাব আর আধুনিক প্রযুক্তির অভাব। আবার প্রকৃতির ওপর অতিরিক্ত নির্ভরতা, কীটপতঙ্গের আক্রমণ আর বংশ পরম্পরায় চাষের জমি ছোট হয়ে যাওয়া, এই সব কিছু মিলে পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। তাহলে উপায়টা কি? সমাধান আসলে লুকিয়ে আছে আধুনিক আর সমন্বিত কিছু পদক্ষেপে, যেমন চাষাবাদে আরও বেশি বিজ্ঞানকে কাজে লাগানো, উন্নত বীজ আর সেচ ব্যবস্থা নিশ্চিত করে প্রকৃতির উপর নির্ভরতা কমানো, আর কৃষকদের জন্য সহজ ঋণ ও সঠিক ভূমি আইনের মাধ্যমে সাপোর্ট দেওয়া।
সুতরাং দিনের শেষে মূল প্রশ্নটা এসে দাঁড়ায় একটাই, আমাদের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে টিকে থাকার জন্য কৃষির এই মৌলিক রেসিপিটাকে আমরা ভবিষ্যতে কিভাবে নতুন করে সাজাবো বা লিখব, এটা এখন আমাদের সময়ের সবচেয়ে বড় জিজ্ঞাসার একটা।